আমি সেদিন 8টায় কাজ শেষ করে বাসে ওঠার 20 মিনিটের মধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়। একবার ভেবেছি বাসেই নামাজ পড়ে নেব, আবার শরীরের ক্লান্তি ও বাসে ওভার ক্রাউডের কারণে বাসায় এসে নামাজ পড়ে নেব বলে আর নামাজ পড়ি নাই। বাসায় আসতে 35 থেকে 40 মিনিট সময় লাগে। বাসা আসার পর ফ্রেশ হয়ে খেতে নিতে নিতেই এশার জামাতের সময় হয়ে যাওয়াতে আমি মসজিদে চলে যাই। যখন এশা শেষ করে বাসায় ফিরবো তখন মনে হলো যে আমি তো মাগরিবের নামাজ পড়ি নাই। রীতিমতো আটকে উঠে তৎক্ষণাৎ মাগরিবের নামাজ আদায় করে নেই। এখন প্রশ্ন হলো, আমার কি বাসে বসে নামাজ পড়া উত্তম হতো? আমার কি নামাজ কাজা হয়েছে, নাকি ওভার ক্রাউডের কারণে বাসে নামাজে না পড়ে ঘরে এসে পড়ে নেওয়া উত্তম? কারণ আমার কাজ সবসময় শেষ হয় 8টায়। সুন্দর একটা ইমেল করেছেন। এরকম সিচুয়েশন হলো আপনার কাজ 8টায় শেষ হয়, অসুবিধা নাই। দেখা যাবে যে আপনার মাগরিবের নামাজ 4টের সময় হয়ে যাচ্ছে, সময় আসতেছে খুব তাড়াতাড়ি। এখন না কয়েকদিনের জন্য অসুবিধা। মাগরিবের সময়টা কমপক্ষে 1 ঘন্টা হিসাব করবেন আপনি। সানসেট থেকে নিয়ে শুরু করে আপনি যদি মনে করেন আপনি 8টায় কাজ শেষ করেছেন, এই সপ্তাহে সূর্যাস্ত ছিল হলো 8টা 15, 8টা 20 এরকম, তাহলে 9টা 15 পর্যন্ত তো আপনার মাগরিব আছে। আপনি যদি এর মধ্যে বাসায় ফিরে যান তাহলে বাসায় ফিরে আপনি মাগরিবটা আদায় করবেন। বাসের ওভার ক্রাউডের মধ্যে অনেক সময় নামাজ পড়ার মতন পরিবেশ থাকে না। যদি এমন হয় আপনি দোতলা বাসের উপরে বসে আছেন নিরিবিলি, সেখানে আপনি যেদিকে ফিরে বসে আছেন এদিকে ফিরে অজু আছে, আপনি বসে নামাজ আদায় করে নিতে পারেন, অসুবিধা নাই। তা না হলে 1 ঘন্টা পর্যন্ত মাগরিবের সময়টা থাকে। কমপক্ষে 55 মিনিট হিসাব করবেন, বা 1 ঘন্টাও করতে পারেন আপনি, করে নিয়ে এরপরে আপনি এই 1 ঘন্টার মধ্যে এনি টাইম কোথায় আপনার নামাজ পড়লে ভালো হয় সেটা দেখবেন। এখন আপনি দেখা যাবে এই সপ্তাহে তো আজকে মনে হয় 8টা কততে, 8টা 7, 8 বা 8টা 10-এ সূর্যাস্ত হয়ে যাচ্ছে। 8টায় কাজ শেষ হলে আপনি বাসে উঠেন না, আপনি 10 মিনিট অপেক্ষা করে মাগরিবটা অফিস থেকে পড়ে তারপরে বাসে ওঠেন। তাহলে আপনার প্ল্যান অ্যাহেড, এটা হলো ইম্পর্টেন্ট। আর ওই দিন যেটা আপনার জন্য হয়েছে সেটা হলো যে আপনি ঘরে এসে আপনি ফ্রেশ হয়ে নামাজ পড়তে হবে, এটা তো জরুরি। ফ্রেশ বলতে আপনি অজুটা করে নামাজ আগে পড়ে নেন, এরপরে আপনার গোসল করতে হবে, তারপরে আপনার এটা করতে হবে, সেইটা করতে হবে, জামা কাপড় খুলতে হবে, খাইতে হবে, এগুলো এক্সট্রা কাজ। ফরজ কাজ হলো এগুলো হলো আপনার নফল কাজ, আপনি পরেও করতে পারবেন। আপনি ঘরে ঢুকে অজু থাকলে ওই অজুতে নামাজ পড়েন, না থাকলে কুইকলি অজু করে ফার্স্ট সালাদটা আদায় করেন, ফরজটা, এরপরে বাকি কাজ করেন। এটা হলো আপনার জন্য মানে ইটা আর কি, আপনার জন্য অ্যাডভাইস। ওই দিন যে ঘটনা ঘটেছে আপনার জন্য ভালো ছিল সেটা হচ্ছে যে আপনি আসলে ভুলে গেছেন। ভুলে যাওয়ার কারণে এশার পরে মনে হয়েছে আপনার, এই জন্য ভুলে গেছেন। আপনি সাথে সাথে যখন মনে হয়েছে তখন আপনি এটাকে আদায় করে নিয়েছেন, এটা হয়ে গেছে। এটাকে মেজরিটি স্কলাররা কাজা হিসেবেই দেখবেন, যেহেতু আপনি টাইমলি আদায় করেন নাই। এমন কিছু কিছু স্কলার আছেন তারা বলছেন যে মান্নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইজা যাকারাহা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা। যদি কোনো ব্যক্তি নামাজের কথা ভুলে যায় অথবা নামাজ রেখে ঘুমিয়ে যায়, তাহলে যখনই সে নামাজের কথা মনে করবে তখনই যেন সে নামাজ আদায় করে, কারণ ওইটাই তার ওয়াক্ত। এই হাদিসের উপরে বরাত দিয়ে অনেকে বলে থাকেন যেহেতু আপনি ভুলে গেছিলেন এজন্য এটাকে কাজা হিসেবে মনে করে না অনেকেই, কিন্তু মেজরিটি স্কলার অপিনিয়ন হবে যেটা কাজাই হয়েছে, এবং এই কাজার কারণে আপনি কাজা আদায় করেছেন, যথেষ্ট হয়েছে, অসুবিধা নেই। আপনি সামনের জন্য বেটার প্ল্যানিং করবেন, দ্যাট উড বি বেটার ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ওনাকে আমাদেরকে ইমেল করার জন্য। তারপর আমাদের কাছে আরো একটা ইমেল আসছে, খুব ছোট্ট প্রশ্নটা, যে স্বৈরাচারীরা কেন আরেক স্বৈরাচারের পতন থেকে শিক্ষা নেয় না? এই জন্য তো তারা স্বৈরাচারী। যারা স্বৈরাচার তারা নিজের উপরে কখনো আনে না, মনে করে এটা অন্যের জন্য। নিয়ম কানুন যা কিছু করে এটা হলো মানুষের জন্য, নিজের উপরে কেউ আনে না। আপনারা চিন্তা করেন তো যে আপনার শাশুড়িরা বউদের উপরে কি করে, জুলুম করে, আবার এই বউ যখন শাশুড়ি হয় সে আবার তার বউর উপরে জুলুম করে। সে কিন্তু এটাও করে না যে আমার শাশুড়ি আমার উপরে অত্যাচার করেছিল, আমি আমার বউর উপর অত্যাচার না করি, এটা হয় না কিন্তু। সেজন্য এইটাই হলো দুনিয়ার দুর্ভাগ্য মানুষের, যে
জালিমরা জালিমদের থেকে শিক্ষা গ্রহণ করে না, তাহলে তো ফেরাউনের পরে আর কোনো জালিমের জন্ম হইতো না, নমরুদের পরে আর কোনো জালিমের জন্ম হইতো না। বরং দেখা যায় যে তারা মনে করে যে আমাদের কখনো পতন হবে না, এবং এই নিয়ম কানুন নিজেদেরকে তারা আইনের ঊর্ধ্বে মনে করে। মানুষ তখনই ভুল করে যখন মনে করে যে এই আইন করা হয়েছে তো জনগণের জন্য, এটা আমার জন্য না। জনগণ না পয়সা চুরি করতে পারবে না, আমি চুরি করলে ঠিক আছে। জনগণকে নিয়ম মানতে হবে, আমি নিয়ম না মানলে কোনো অসুবিধা নেই। ডাক্তাররা অনেকে বলে, ডাক্তাররা যারা সিগারেট খায় তারা বলে যে আমরা তো এটা রোগীদেরকে বলি সিগারেট না খাওয়ার জন্য, আমরা তো না খেয়ে পারি না। এটা হলো মানুষের বৈপরীত্য এবং মানুষের উইকনেস। আর এটাই হলো আসলে এই বর্তমান জামানার বা সারা সবসময় মানুষের দুর্বলতা। এটা হলো মৌলিক মানবিক দুর্বলতা যেটা রয়েছে, হিউম্যান উইকনেস থেকে মানুষ এটা করে। কিন্তু এই পৃথিবীতে আমরা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। আমার জন্য যে আইন, আমার প্রাইম মিনিস্টারের জন্য সিমিলার আইন। আমার জন্য যে আইন, আমার এমপির জন্য সমান আইন। আমার জন্য যে আইন, আমার ক্রাউন প্রিন্সের জন্য সমান আইন। দেখেন এই দেশে কিছু কিছু আইন আছে দেখে এখনো কিছু কিছু দেশটা টিকে আছে, যে আপনার জন্য যে আইন কেয়ার স্টামারের জন্য সেম আইন, আপনার জন্য যে আইন সেটা হলো আপনার মানে প্রাইম মিনিস্টারের জন্য সমান আইন, ঋষি সুনাকের জন্য সমান আইন। কিছু কিছু ক্ষেত্রে আছে, আপনার গাড়িতে যেমন তারা টিকিট লাগাবে, একজন মন্ত্রীর গাড়িতেও টিকিট লাগাবে। এই নিয়ম এই দেশে আছে বলে দেশটা এখনো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, অনেক করাপশন আছে, তারপরেও এরকম বেসিক কিছু আছে। এরপরে দেখবেন যারা জার্নালিস্ট মিডিয়াতে যারা আছে, এরা দেখেন মন্ত্রীদেরকে কেমনভাবে ধুলাই করে, কেমনভাবে ওপেন কোশ্চেন করে। বাংলাদেশে এরকম হইলে তো ওই সাংবাদিকের কিসের সাগর আর রুনি, এগুলো কোন সাগরে চলে যাইতো তার কোনো হিসাবও নেই, এই অবস্থা হয়ে যাইতো। আপনারা যারা এলবিসি শুনেন মাঝে মধ্যে দেখবেন যে নিক ফারারি যেভাবে প্রাইম মিনিস্টারকে, অন্যান্য বড় বড় রাঘব বোয়াল মন্ত্রীদেরকে যেমন ধোলাই করে, যে ভাষায় কথা বলে, বাংলাদেশে এর এক দুইটা সেন্টেন্স উচ্চারণ করলেই এই সাংবাদিকদের অবস্থা খারাপ হয়ে যেত। সেজন্য এখানে কিছুটা জবাবদিহিতা এখনো আছে বলেই দেশটা টিকে আছে। আমাদের বাংলাদেশের মতো দেশে বা অন্যান্য যে সমস্ত জায়গাতে এটা নাই। এখন দেখেন হাসিনার সামনে কথা বলা যেত না, এই জন্য হাসিনার পতন হয়েছে। যদি বর্তমানে যারা ক্ষমতায় আসছে এদের সামনেও কথা বলা না যায়, এদেরও পতন হবে। কারণ ফর্মুলা একটাই, হাসিনা সে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এরা যদি ভোটের অধিকার কেড়ে না এদেরও পতন হবে। হাসিনা আদালত ধ্বংস করেছে, এরা যদি আদালত ধ্বংস করে এদের সমান হবে। হাসিনা যা যা করে হাসিনার পতন হয়েছে, অন্য যে কেউ সমান কাজ করবে তাদেরও সমান পতন হবে। দেখেন শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার ভালো করুক, দেশ স্বাধীন করছে, তাকে পর্যন্ত মানুষ মেরে ফেলছে। এরকম পরিবেশ তৈরি আমরা কেন করলাম? এটা আমাদের দুর্ভাগ্য। এবং শেখ হাসিনা সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করলে আমাদের অসুবিধা কিছু, ওনার সঙ্গে তো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। এজন্য আমরা যেন কেউ যেন এরকম জালেম হতে না যাই, এজন্য আমরা কেউ জুলুম থেকে, আমি ওই যে মাঝে মধ্যে আমি বলে থাকি এই কথা যে আপনারা অনেকে সমালোচনা করেন, আপনারা কেউ পীরের সমালোচনা করেন, পরে নিজে একজন পীর হয়ে যান, তো লাভ হলো কি সমালোচনা করে? কথা কাজে তো মিল হলো না। এজন্য পরিবর্তনটা প্রথমে আমার থেকে হইতে হবে। আমি যেটাকে অপছন্দ করি, আমি ক্ষমতা পেয়ে যেন ওই কাজটা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত করে, হেফাজত করে। আমিন ইয়া রাব্বাল আলামিন।